সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অলোক চক্রবর্তীর অনলাইন ক্লাসে সান্ধ্যকালীন অধিবেশনে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাস মনোযোগের সঙ্গেই উপভোগ করছো। ইতিমধ্যেই আমি অনেকগুলো ক্লাস আমার এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই দুইটি বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি। এছাড়াও আমার অনলাইন ক্লাস পেজ থেকে স্নাতক সম্মান পর্যায়ের একাধিক বিষয়ের ক্লাস হচ্ছে। কাজেই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অনলাইনে আমার সঙ্গে যুক্ত হও, আশা করছি আমি আমার এই পেজ থেকে কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাশাপাশি স্নাতক সম্মান পর্যায়ের ক্লাস চলছে, স্নাতক পাস কোর্স পর্যায়ের ক্লাসগুলো আমার এই পেজ থেকে নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল শ্রেণীর শিক্ষার্থীরাই যাতে করে আমার এই পেজ থেকে উপকৃত হতে পারে, আমি সেই প্রয়াস রাখছি। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং বন্ধু শুভানুধ্যায়ী যারা, প্রত্যেকেই আমার এই ক্লাসটি, আমার এই অনলাইন ক্লাস পেজটি উত্তরোত্তর সমৃদ্ধিতে যেন সকলের কল্যাণে আসতে পারে, সেই জন্য সহযোগিতা করবেন। আমার এই ক্লাস পেজটি সকলের কাছে পৌঁছার জন্য লাইক, শেয়ার, কমেন্ট, মেনশন করে পেজটিকে অনেকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেক করে নিচ্ছি আমার শব্দ শোনা যাচ্ছে কিনা, ক্লাসটি তোমরা বুঝতে পারবে কিনা আমি দেখে নিচ্ছি। পাশাপাশি আমার টাইমলাইনে ক্লাসটি আমি শেয়ার করে নিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছো, তোমরাও আমার এই ক্লাসটি শেয়ার করে নেবে, মেনশন করবে, যাতে করে অনেকের কাছে দ্রুত আমার ক্লাসটি পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিচ্ছি, সময় নিয়ে আমি ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করোনার এই মহামারীতে অনিশ্চিত এক সময় অতিবাহিত করছি। আমরা স্বাভাবিক ক্লাসে ফিরতে পারছি না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক একেবারেই প্রথম পর্যায় থেকে, করোনার শুরু থেকেই আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালু রয়েছে। আমরা যাতে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় যেন বিরতি না ঘটে, সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস না হয়। তাই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাসের ব্যবস্থা তিনি করেছেন। আমরা জানি প্রাথমিক পর্যায় থেকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত সকল স্তরে এখন অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী প্রত্যেকেই ইতিমধ্যে এই অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের পারফরমেন্স দেখাতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা চেষ্টা করে যাচ্ছি যেন তোমাদের পাঠে আমরা সহযোগিতা করতে পারি, তোমাদের পাঠে যেন কোনো প্রকার ব্যর্থ না ঘটে। তারই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা এবছর ভর্তি হয়েছ, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা 4 অক্টোবর 2020 তারিখ থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানিয়ে দেবে, যে শব্দ শোনা যায় কিনা। তোমরা আমি বোর্ডে যে লেখা লিখেছি সেগুলো দেখা যায় কিনা তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই বিষয়টি নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে ঘটনা এবং আরেকটি হচ্ছে লেনদেন। হিসাবের আমরা জানি মূল ভিত্তি হচ্ছে লেনদেন, আর সেই লেনদেনের সূত্রপাত হয় ঘটনার মাধ্যমে। ঘটনা কি, ঘটনা কত প্রকার, আমরা সেগুলো গত ক্লাসে আলোচনা করেছি। লেনদেন সম্পর্কেও আমরা গত ক্লাসে আলোচনা করেছি, লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, লেনদেন কোনগুলো সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টির প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিচিতি অংশের আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পর আমরা যখন লেনদেন হিসাবে বিবেচিত করব কোনো ঘটনাকে, তখন সেই লেনদেনটি নির্দিষ্ট শিরোনাম দিয়ে, সমজাতীয় লেনদেনগুলোর এক একটি শিরোনাম দিয়ে যখন সংরক্ষণ করা হয়, খাতায় লিপিবদ্ধ করা হয়, বইয়ে লিপিবদ্ধ করা হয়, তখন যে শিরোনামটি দেওয়া হয় সেই শিরোনামটিকে আমরা হিসাব নামে অভিহিত করি, অথবা হিসাব শিরোনাম দিয়ে লেনদেনগুলো খাতায় লিপিবদ্ধ করাকেই হিসাব বলে থাকে। তো সেই হিসাবের শ্রেণী বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই হিসাবের শ্রেণী বিভাগ খুব ভালোভাবে বুঝতে হবে, বা হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। যদি আমরা হিসাব, লেনদেন, ঘটনা এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হই, তাহলে অবশ্যই আমরা হিসাব বিজ্ঞানের পরবর্তী গাণিতিক যে সমস্যাগুলো পাবো সেই সমস্যাগুলো অতি সহজে এবং দ্রুত সময়ে সমাধান করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাবের শ্রেণী বিভাগে আমরা যেটি দেখতে পাই যে আমাদের দেশে দু ধরনের পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে যখন আমরা হিসাবের শ্রেণী বিভাগ করি তখন দুইটি দৃষ্টিকোণ সামনে চলে আসে, দুইটি পদ্ধতি সামনে চলে আসে। এর একটি পদ্ধতি হচ্ছে সনাতন বা প্রাচীন বা প্রচলিত পদ্ধতি। প্রথম পদ্ধতিটাকে বলা হয়েছে সনাতন পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, প্রচলিত পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি। আমরা এটি বলে থাকি যে এই সনাতন, প্রাচীন বা প্রচলিত বা ব্রিটিশ পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করতে পারি, আবার আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবের শ্রেণী বিভাগ করতে পারি। যে আধুনিক পদ্ধতিকে আবার সমীকরণ পদ্ধতি নামেও অভিহিত করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে হিসাবকে দুইটি দৃষ্টিকোণ থেকে বা দুইটি পদ্ধতিতে বা দুই ধরনের পদ্ধতিতে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। এর একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতির আরেকটি নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি বা ব্রিটিশ
পদ্ধতি। আর আধুনিক যে পদ্ধতিটি সেটিকে আমরা সমীকরণ পদ্ধতি বা আমেরিকান পদ্ধতিও বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুই পদ্ধতিতে আবার হিসাবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন সেই দিকেই অগ্রসর হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সনাতন পদ্ধতিতে হিসাবকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। আমরা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগে যেটি দেখতে পাই যে সনাতন পদ্ধতিতে হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অপরটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। অর্থাৎ ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব। আমরা এখানে কথা থেকে অনেকটা বিষয় ক্লিয়ার হতে পারি। ব্যক্তিবাচক হিসাব, দুই ধরনের হিসাব এই ব্যক্তিবাচক হিসাবের অন্তর্ভুক্ত হয়ে থাকে। একটি হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বলতে আমরা সচরাচর মানুষকেই বুঝে থাকি। অঙ্কের ক্ষেত্রে বা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যক্তিবাচক হিসাবে দুই ধরনের বিষয় লিপিবদ্ধ করা হয়েছে বা হয়ে থাকে, ব্যক্তি এবং প্রতিষ্ঠান। ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ব্যক্তিবাচক হিসাবের আওতায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ব্যক্তি বলতে আমরা পৃথিবীতে যত মানুষ আছে মানুষের নামের যে হিসাব, অর্থাৎ করিম, রহিম, যদু, মধু, আমরা আমাদের প্রত্যেকের যে নাম, প্রত্যেকের নামের, অর্থাৎ পৃথিবীতে এই মুহূর্তে 700 কোটির অধিক মানুষ রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকের নামে যে হিসাবগুলো হবে সেই হিসাবগুলোই হবে ব্যক্তিবাচক হিসাব। পাশাপাশি প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যক্তিবাচক হিসাবের মধ্যেই আমরা জানি প্রতিটি প্রতিষ্ঠানের এক একটি নাম রয়েছে, অর্থাৎ সেটি যদি খুব ছোট আকারের প্রতিষ্ঠানও হয় তাহলে সেই প্রতিষ্ঠানটির একটি নাম থাকে। তাহলে নাম সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সে একেবারে ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বৃহদায়তন, অর্থাৎ সেই মাল্টিপারপাস বিজনেস বা বহুজাতিক যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলো এই ব্যক্তিবাচক হিসাবের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনগুলো যে হিসাবে আমরা লিপিবদ্ধ করব সেই হিসাবটাকেই আমরা ব্যক্তিবাচক হিসাব বলবো, ব্যক্তিবাচক হিসাব নামে আখ্যায়িত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগের সহকারে তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে, মেমোরাইজ করবে। পরবর্তীতে আমি যখন প্রশ্ন করব তখন তোমরা যেন তার উত্তরটি দিতে পারো। অব্যক্তিবাচক হিসাব, আমরা এখানে কথা থেকে বুঝে যাই যে ব্যক্তিবাচক নয়, অর্থাৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পৃক্ততা নেই, ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নয়, বা ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম বহির্ভূত অন্যান্য লেনদেনগুলো নিয়ে যে হিসাব লিপিবদ্ধ হয় তাকে বলা হবে অব্যক্তিবাচক হিসাব। আমরা এখানে দেখতে পাই অব্যক্তিবাচক হিসাব আবার দুই ধরনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, অব্যক্তিবাচক হিসাবের মধ্যে প্রথমে আমরা বলেছি সম্পত্তিবাচক হিসাব এবং নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব, এই হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। আমরা এখানে দেখতে পাই তাহলে ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে ভাগ করা হয়েছে দুই ভাগে, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক বা আয় ব্যয়বাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পত্তি বলতে আমরা বিভিন্ন ধরনের সম্পত্তি দেখে থাকি। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ, বাস্তব সম্পদ, অবাস্তব সম্পদ, বিভিন্ন নামে আমরা সম্পত্তি দেখে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পত্তি বলতে আমরা নগদ টাকা, ব্যাংক জমা, আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, ইজারা সম্পত্তি, বিনিয়োগ, এই জাতীয় লেনদেনগুলোকেই বুঝে থাকি। তাহলে
নগদ, ব্যাংক জমা, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা, আমরা যেইভাবেই বলি না কেন যন্ত্রপাতিও বলতে পারি, কলকবজাও বলতে পারি, মেশিনারি বলতে পারি, ভূমি, বিনিয়োগ, এই বিষয়গুলো সম্পত্তিবাচকের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এই জাতীয় লেনদেনগুলো সম্পত্তিবাচক নামে আখ্যায়িত করা হবে। আরেকটি বিষয় আমরা দেখলাম অব্যক্তিবাচক হিসাবে আরেকটি ভাগ হচ্ছে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। অর্থাৎ আয় ব্যয়বাচক হিসাব বলতে আমরা আয় এবং ব্যয়গুলোকে বুঝে থাকি, অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্স, আয় ব্যয় বা খরচ আমরা এই আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে লিপিবদ্ধ করব। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ যেটি দেখতে পেলাম, সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। আবার অব্যক্তিবাচককে দুই ভাগে ভাগ করা হয়েছে, সম্পত্তিবাচক এবং নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই সনাতন পদ্ধতির পাশাপাশি আমরা বলেছি আরেকটি পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করা যায়, সেটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করছি যে আধুনিক পদ্ধতিতে বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে 6 ভাগে ভাগ করেছি। প্রথমে বলা হয়েছে সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমরা এই 6টি ভাগে ভাগ করতে পারি আধুনিক পদ্ধতিতে হিসাবকে বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে এই ভাগগুলোতে আমরা ভাগ করে দেখাতে পারি। ঘুরে ফিরে আমরা যদি বলি কথা একই, এখানে যে কথাগুলো বলেছে ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক, অব্যক্তিবাচককে আবার সম্পত্তিবাচক, নামিক এবং আয় ব্যয়বাচক, ঠিক এই কথাগুলোকেই আমরা কিন্তু আধুনিক পদ্ধতিতেও দেখতে পাই, শুধু মানে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা ব্যক্তিবাচকের মধ্যে মূলধন হিসাব রয়েছে, ব্যক্তিবাচকের মধ্যে দায় হিসাব রয়েছে, আমরা ব্যক্তিবাচকের মধ্যেই উত্তোলন হিসাবকেও দেখতে পাই। আবার অব্যক্তিবাচক সম্পত্তি, এখানে সম্পদ রয়েছে, আমরা আয় ব্যয়, এখানে আমাদের আয় ব্যয় রয়েছে। অর্থাৎ যেভাবেই আমরা চিন্তা করি না কেন উভয় পদ্ধতিতে লেনদেনের লিপিবদ্ধকরণের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হোক লেনদেন সঠিকভাবেই লিপিবদ্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন যেটি জানতে পারলাম যে হিসাব হচ্ছে লেনদেন যখন আমরা নির্দিষ্ট শিরোনাম দিয়ে সংরক্ষণ করব বইয়ে বা খাতায়, তখন সেটিকে বলা হবে হিসাব বা সেই লেনদেনগুলোকে বলা হবে হিসাব। আর সেই হিসাবের শ্রেণীবিভাগ আমরা যখন করব দুই ধরনের দৃষ্টিকোণ থেকে বা দুইটি পদ্ধতিতে আমরা হিসাবের শ্রেণীবিভাগটি করতে পারবো। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, যার আরেকটি নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি, যার আরেকটি নাম হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, মানে এটি অনেক আগের পদ্ধতি, পূর্বের থেকে চলে আসছে যে পদ্ধতি, সেই পদ্ধতিটি হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে শ্রেণীবিভাগ করেছি এবং বলেছি, সেই শ্রেণীর সঙ্গে আমরা তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ব্যক্তিবাচক হিসাব বলেছি, পৃথিবীতে যত ব্যক্তি আছে, ব্যক্তির হিসাব এবং প্রতিষ্ঠানের হিসাব, ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবগুলোকে যেখানে লিপিবদ্ধ করা হবে বা যে হিসাবের মাধ্যমে লিপিবদ্ধ করা হবে তাকেই বলা হবে ব্যক্তিবাচক হিসাব। আর ব্যক্তির বাহিরে অর্থাৎ ব্যক্তিবাচক হিসাব বহির্ভূত আর যত প্রকার হিসাব রয়েছে সমস্তগুলোই আমরা লিপিবদ্ধ করব অব্যক্তিবাচক হিসাবে। অব্যক্তিবাচক হিসাবে দুই ধরনের হিসাব লিপিবদ্ধ করে থাকবো, একটি হচ্ছে সম্পত্তিবাচক
আরেকটি হচ্ছে আয় ব্যয়বাচক বা নামিক। আমরা সম্পত্তির কথাও বলেছি। সম্পত্তি হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে যদি চিন্তা করি দুই ধরনের, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। চলতি সম্পদের কথা যদি বলি তাহলে নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, অগ্রিম খরচাবলী, এইসব আমরা চলতি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে পারি। আর স্থায়ী সম্পদ হিসেবে ভূমি, দালান কোঠা, কলকব্জ যন্ত্রপাতি বা মেশিনারি, বিনিয়োগ, ইজারা সম্পত্তি সহ আরও অন্যান্য সম্পত্তি আমরা লিপিবদ্ধ করতে পারি সম্পত্তিবাচক হিসাবের মধ্যে। এর বাইরে আয় এবং ব্যয়সমূহ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় তখন তাদের দুই ধরনের লেনদেন হয়ে থাকে, ইনকাম এবং এক্সপেন্স, অর্থাৎ আয় এবং ব্যয়। তাহলে আয়গুলো হচ্ছে আমরা যেগুলো দেখি, এটা প্রতিষ্ঠানের, যদি প্রতিষ্ঠানটি হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তাহলে বিক্রয় হচ্ছে তাদের প্রধানতম আয় বা আয়ের খাত। তারপর বিভিন্ন ধরনের প্রাপ্তি, যদি সেটা ভাড়া প্রাপ্তি হতে পারে, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট প্রাপ্তি হতে পারে, বিভিন্ন ধরনের মুনাফা প্রাপ্তি হতে পারে, এই জাতীয় লেনদেনগুলো আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। আর খরচ তো অনেক, এক একটা প্রতিষ্ঠানে ব্যয় সংক্রান্ত যে লেনদেনগুলো, যেমন একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য বেতন প্রদান করতে হয়, কর্মচারী নিয়োগ দিতে হয়, কর্মচারীদের প্রদত্ত বেতন, প্রতিষ্ঠান যদি ভাড়া জায়গায় বা ভাড়া প্রতিষ্ঠান হয়, ভাড়ায় চলে, তাহলে সেই প্রতিষ্ঠানের ভাড়া খরচ, তাছাড়া বিভিন্ন ধরনের আমরা দেখি বিজ্ঞাপন খরচ, মনিহারি খরচ বা সাপ্লাইজ খরচ, বিভিন্ন ধরনের কমিশন, ইন্টারেস্ট প্রদান করতে হলে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি ব্যয় সংক্রান্ত খরচগুলো নামিক হিসাবের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা দেখে নিলাম ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক, অব্যক্তিবাচকের দুইটি বিভাগ, সম্পত্তিবাচক এবং নামিক বা আয় ব্যয়বাচক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইচ্ছা করি কথাগুলো রিপিট করছি, বারবার বলছি, আর যাতে তোমরা সহজে বুঝতে পারো। যে যারা একবারে বুঝে যেতে পারো তারা হয়তো বিরক্তও হতে পারো যে একই বিষয় স্যার বারবার বলছে। আমরা বারবার বলি যাতে কথাগুলো তোমাদের একেবারেই মেমোরাইজ হয়ে যায়, যেন মেমোরিতে গেঁথে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুই পদ্ধতিতে আমরা যখনই হিসাবের শ্রেণী বিভাগ করতে পারবো, হিসাবের শ্রেণী বিভাগ করার পর আমাদের যে কাজটি করতে হবে হিসাবের সূত্র প্রয়োগ। অর্থাৎ আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা বর্তমানে হিসাব সংরক্ষণ করি বা হিসাব বই সংরক্ষণ করি। সেই দুতরফা দাখিলা পদ্ধতির যে নিয়ম, সেই নিয়মগুলো আমরা যদি এখন দেখি, যে দুতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট দুইটি বিষয় জড়িত থাকে, দুইটি পক্ষ থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে ডেবিট এবং ক্রেডিট, সংক্ষেপে লিখেছি জিআর এবং সিআর। এই ডেবিট ক্রেডিট হিসাব বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আমরা এই হিসাবগুলোকে যখন হিসাবের যে লেনদেনগুলো থাকবে, লেনদেনগুলোকে যখন আমরা লিপিবদ্ধ করব, বইয়ে বা খাতায় সংরক্ষণ করব, তখন এই ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারপর আমাদের খাতায় লিপিবদ্ধ করতে হবে। সেই ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করব সেইটি আমি এখন একটু তোমাদের আলোচনা করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছুটা মনোযোগ রাখো। আমি এই অংশটুকু ইরেজ করে নিচ্ছি, পরবর্তী অংশে আমি দেখাচ্ছি তোমাদের শ্রেণী বিভাগের আলোকে আমরা কিভাবে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। অর্থাৎ যে কোনো লেনদেনের যে দুইটি পক্ষ, আমরা গত ক্লাসের আলোচনাতেও বলেছি, দুইটি পক্ষ থাকবে প্রতিটি লেনদেনে। এর এক পক্ষ ডেবিট হবে, আরেক পক্ষ ক্রেডিট হবে। অর্থাৎ একটি পক্ষ দাতা হবে, আরেকটি পক্ষ গ্রহীতা হবে। এখন এই যে হিসাবের শ্রেণী বিভাগ করলাম, সেই শ্রেণী বিভাগের আলোকে কোন ব্যক্তি ডেবিট হবে এবং কে ক্রেডিট হবে সেইটি আমরা এখন বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব আমরা সনাতন পদ্ধতিতে প্রথমে তোমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র দেখাচ্ছি।
যেই সূত্রটাকে হিসাব বিজ্ঞানে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং নামে অভিহিত করা হয়, অর্থাৎ হিসাবের স্বর্ণ সূত্র। তো সেই হিসাবের স্বর্ণ সূত্রটা আমরা এখন দেখাচ্ছি। ব্যক্তিবাচক হিসাব, আমি বলেছি এই হিসাবের মধ্যে দুই ধরনের লেনদেন বসে, ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান। ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান অর্থাৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব ব্যক্তিবাচক হিসাবে। তাহলে ব্যক্তিবাচক হিসাবে যখন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব, এই লেনদেনের নিশ্চয়ই দুইটি পক্ষ থাকবে। দুইটি পক্ষ থাকবে বা লেনদেনের যে দ্বৈত সত্তা যে বৈশিষ্ট্যটি রয়েছে, প্রত্যেকটি লেনদেনের মধ্যে সেই দ্বৈত সত্তার বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হতে হবে। সেই দ্বৈত সত্তার বিষয়ে আমরা যেটি দেখব যে ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনগুলো ব্যক্তিবাচক হিসাবে বসবে। কাজেই এখানে ব্যক্তিবাচক হিসাবের দুইটি পক্ষ থাকতেই পারে, থাকতে হবে। অর্থাৎ একটি পক্ষ হবে গ্রহীতা ব্যক্তিবাচক হিসাবে, এক পক্ষ হবে গ্রহীতা, আরেক পক্ষ হবে দাতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ব্যক্তিবাচক হিসাবে দুইটি পক্ষ থাকবে প্রতিটি লেনদেন, এটি লেনদেনের বৈশিষ্ট্য, কমন থাকতেই হবে। তাহলে ব্যক্তিবাচক হিসাবেও যে লেনদেনগুলো সংগঠিত হবে সেই লেনদেনের মধ্যে দুইটি পক্ষ থাকবে। এর এক পক্ষ হবে গ্রহীতা, আরেক পক্ষ হবে দাতা। আমরা এখানে যদি দেখি, ব্যক্তিবাচক হিসাবের সূত্রটি হচ্ছে গ্রহীতা ডেবিট হবে আর দাতা হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ব্যক্তিবাচক হিসাবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহণ করবে তার হিসাব হবে ডেবিট, আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদান করবে তার হিসাব হবে ক্রেডিট। আমরা যদি একটি উদাহরণ দিয়ে বলি যে এ বি কে 500 টাকা প্রদান করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা এখানে একটি নাম চিন্তা করেছি। এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। এ বি কে, অর্থাৎ এ নামের যে ব্যক্তিটি আছে সে বি কে 500 টাকা প্রদান করলো। আমরা যে সূত্রটি প্রয়োগ করছি, যেখানে ব্যক্তিবাচক হিসাবে বলেছি গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। তাহলে আমাদের এখানে আমরা কি দেখতে পাই, এ বি কে 500 টাকা প্রদান করলো। আমরা যদি এ কে একজন ব্যক্তি চিন্তা করি, বি কে আরেকজন ব্যক্তি চিন্তা করি, তাহলে এখানে দুইজন ব্যক্তির মধ্যে একটি লেনদেন সংগঠিত হচ্ছে। অর্থাৎ এ একজন ব্যক্তি, বি আরেকজন ব্যক্তি। এ বি কে 500 টাকা দিচ্ছে, একজন গ্রহণ করছে, আরেকজন প্রদান করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কে গ্রহণ করছে আর কে প্রদান করছে। গ্রহীতা ডেবিট হবে, দাতা ক্রেডিট হবে। তাহলে আমরা এ বি কে প্রদান করছে, বি গ্রহণ করছে, আমরা বলতে পারি তাহলে বি ডেবিট, অর্থাৎ বি গ্রহীতা, আর এ প্রদান করছে তাহলে এ ক্রেডিট। আমরা যদি দেখি, এবার চিন্তা করতে পারি যে ব্যক্তিবাচক হিসাবে যে ব্যক্তি গ্রহণ করবে তার হিসাব হবে ডেবিট, আর যে ব্যক্তি প্রদান করবে তার হিসাব হবে ক্রেডিট। তাহলে এখানে এ বি কে 500 টাকা প্রদান করলো। আমরা অতি সহজেই বুঝে গেলাম এই দুইজনের মধ্যে একজন গ্রহীতা, একজন দাতা। এখানে আমরা দেখতে পাই বি গ্রহণ করছে, এ প্রদান করছে। কাজে বি হচ্ছে গ্রহীতা, বি এর হিসাব ডেবিট করলাম, এ হচ্ছে দাতা, এর হিসাব ক্রেডিট করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটি বুঝতে সক্ষম হয়েছ। ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি বা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা একইভাবে চিন্তা করতে পারবো। যে প্রতিষ্ঠান প্রদান করবে সেই প্রতিষ্ঠান হবে ডেবিট, আর যে প্রতিষ্ঠান গ্রহণ করবে সেই প্রতিষ্ঠান হবে ক্রেডিট, যদি দুইটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনটি সংগঠিত হয়।
আমরা যদি দেখি অব্যক্তিবাচক, অর্থাৎ অব্যক্তিবাচক হিসাবে আমরা বলেছিলাম সম্পত্তিবাচক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এখানেও সম্পত্তিবাচক হিসাবের মধ্যে দুইটি পক্ষ থাকতেই হবে। এর একটি পক্ষ হবে, আমরা দেখি সম্পত্তিবাচক হিসাবে কি বলছে সূত্র, সম্পত্তি আসলে ডেবিট করব, চলে গেলে ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পত্তিবাচক হিসাবের সূত্রে বলা হচ্ছে সম্পত্তি আসলে ডেবিট হবে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হবে। এখন প্রশ্ন হচ্ছে, সম্পত্তি বলতে আমরা বলেছি ভূমি, সম্পত্তি আমরা বলেছি দালান কোঠা, সম্পত্তি আমরা বলেছি নগদ টাকা, সম্পত্তি আমরা বলেছি ব্যাংক জমা, সম্পত্তি আমরা বলেছি প্রাপ্য হিসাব, সম্পত্তি আমরা বলেছি বিনিয়োগ, সম্পত্তি বলতে আমরা বলেছি ইজারা সম্পত্তি, এমন আরো কিছু থাকতে পারে। তাহলে এই যে সম্পত্তিগুলো বলা হয়েছে, সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাবে যে সম্পত্তি আসবে সেটি ডেবিট হবে, আর যে সম্পত্তি চলে যাবে সেটি ক্রেডিট হবে। আমার প্রশ্ন হচ্ছে, সম্পত্তির কি হাত পা আছে? যে সম্পত্তি হেঁটে হেঁটে চলে আসে অথবা হেঁটে হেঁটে চলে যায়, এমন তো নয় যে সম্পত্তির হাত পা নেই। আমরা একটা চেয়ারের হাত পা আছে, কিন্তু এটি জড় পদার্থ, এটি চলাফেরা করতে পারে না। আমরা ভূমির কথা বলি, ভূমি কিন্তু স্থির এক জায়গাতেই থাকে, সেটি কিন্তু চলাফেরা করতে পারে না, মানে আসতে পারে না, যেতে পারে না। আমরা বিল্ডিং এর কথা বলছি, বিল্ডিং যেখানে আছে সেখানেই থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। কিন্তু তারপরেও আমরা এখানে বলছি সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মনে রাখতে হবে সম্পত্তি আসা মানে হচ্ছে সম্পত্তির মালিকানা আসা, সম্পত্তি চলে যাওয়া মানে হচ্ছে সম্পত্তির মালিকানা চলে যাওয়া। আমরা চিন্তা করতে পারি, অথবা আমরা যেটি দেখি যে কোনো সম্পত্তি ক্রয় করলাম, সেটি অন্যের উপর ভর করে চলে আসে। আজকে আমার ঘরে চেয়ার নেই, আমি একটি চেয়ার কিনে বাজারে গেলাম, শোরুম থেকে একটি চেয়ার ক্রয় করলাম। ক্রয় করলে সেই চেয়ারটি কোনো না কোনোভাবে, কোনো না কোনো ওয়েতে, পরিবহনের মাধ্যমে সেটি আমার বাসায় চলে আসবে। আবার আমার ঘরের কিছু জিনিস, সোফা, টেবিল, চেয়ার পুরাতন হয়েছে, আমি সেগুলোকে বিক্রি করে দিতে পারি। যদি বিক্রি করে দিই তাহলে ঘরের এই জিনিসগুলো চলে যাবে, অর্থাৎ এগুলো ঘর থেকে বের করা হয়ে যাবে, অন্যত্র অন্য নিয়ে চলে যাবে। তাহলে কার মাধ্যমে আমরা যে সম্পত্তি যদি হারিয়ে ফেলি, সম্পত্তি যদি চলে যায়, লস্ট হয়, তখন সেই কথাই বলা হচ্ছে যে সম্পত্তি আসলে, অর্থাৎ সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি যদি আসে, তাহলে যে সম্পত্তিটা আসবে, সম্পত্তি আসলে বলতে যে সম্পত্তি আসবে সেটিকে আমরা ডেবিট করব, আর যে সম্পত্তি চলে যাবে সেটিকে আমরা ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি, ৫,০০০ টাকার বিনিময়ে ৫,০০০ টাকায় একটি চেয়ার ক্রয়, ৫,০০০ টাকায় একটি চেয়ার ক্রয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি ঘটনা। আমরা প্রথমেই বলছি যে কোনো বিষয় লেনদেন হতে হলে সেটি অবশ্যই ঘটনা হতে হয়। তাহলে ঘটনা হলে সেই ঘটনায় কতগুলো কমন বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো থাকলে তখন সেইটি লেনদেন হবে। আর লেনদেন হলে তার একটি শিরোনাম দিয়ে যখন আমরা সংরক্ষণ করব, তখন সেটি হিসাব হবে। আর হিসাব হলে হিসাবকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে আমরা সেই লেনদেনটি লিপিবদ্ধ করব। তাহলে এখানে সম্পত্তিবাচক হিসাবে আমরা সূত্র প্রয়োগ করছি, বলা হয়েছে সম্পত্তি আসলে, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেলে বা যে সম্পত্তি আসবে সেটি হবে ডেবিট, আর যে সম্পত্তিটি চলে যাবে সেটি হবে ক্রেডিট। সম্পত্তি হ্রাস পেলে সেটি হবে ক্রেডিট, অথবা যে সম্পত্তি চলে যায় সেটি ক্রেডিট। আমরা এখানে যদি দেখি ৫,০০০ টাকায় একটি চেয়ার ক্রয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই যে টাকা, এটি হচ্ছে নগদ। আমরা বলেছি নগদ টাকা হচ্ছে সম্পত্তি। আবার এখানে চেয়ার, চেয়ারও একটি সম্পত্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, 5,000 টাকা হচ্ছে সম্পত্তি নগদ, আর চেয়ার, এই চেয়ারটি হচ্ছে আমাদের একটি সম্পত্তি। তাহলে এখানে দুইটি সম্পত্তি রয়েছে। এই লেনদেনে আমরা দুইটি হিসাব খাত দেখতে পাচ্ছি, একটি হচ্ছে নগদ হিসাব খাত, আরেকটি হচ্ছে সম্পত্তি অর্থাৎ চেয়ার। চেয়ারকে আমরা যেটি আরো বিস্তারিত যখন আলোচনা করব পরবর্তীতেও এই বিষয়গুলো ক্লিয়ার করব, যে হিসাবের মধ্যে কতগুলো কমন নাম আছে, যেমন চেয়ার, টেবিল, আসবাবপত্র বা চেয়ার, টেবিল, সোফা, আলমিরা, এই জাতীয় সমজাতীয় জিনিসগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হবে ফার্নিচার অ্যান্ড ফিটিংস, অর্থাৎ আসবাবপত্র। তাহলে আমরা আসবাবপত্র নামে উল্লেখ করব। তাহলে আমরা এখানে দেখতে পাই 5,000 টাকার বিনিময়ে একটি চেয়ার ক্রয় করা হয়েছে। তাহলে এই চেয়ারটি হচ্ছে আমাদের সম্পত্তি। যখনই আমি চেয়ারটি ক্রয় করেছি, আমার প্রতিষ্ঠানে চেয়ার চলে আসবে। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে বা ব্যক্তির কাছ থেকে চলে যাবে নগদ টাকা। অর্থাৎ এখানে দুইটি সম্পত্তি, একটি নগদ টাকা আর একটি হচ্ছে চেয়ার। তাহলে যে সম্পত্তিটি আসতেছে, আমরা সূত্র বলা হয়েছে সম্পত্তিবাচক হিসেবে যে সম্পত্তি আসবে সেটি ডেবিট হবে, আর যে সম্পত্তি চলে যাবে সেটি ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা যদি দেখি, চেয়ারটি আসতেছে ক্রয়ের বিনিময়ে, আমাদের কাছে চলে আসতেছে, ব্যবসায় চলে আসতেছে চেয়ার। চেয়ারকে আমরা বলেছি চেয়ার নামে লেখা যাবে না, হিসাব বিজ্ঞানে এটির নাম হচ্ছে আসবাবপত্র। তাহলে আসবাবপত্রটি হচ্ছে ডেবিট। আসবাবপত্রকে আমরা ডেবিট করছি, বলা হয়েছে সূত্রে সম্পত্তি আসলে ডেবিট। অর্থাৎ এখানে আসবাবপত্র আসতেছে, কাজে আসবাবপত্র ডেবিট। চলে যাচ্ছে কি? নগদ টাকা। তাহলে নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব লিখতে পারি বা নগদ হিসাব লিখতে পারি, এটি হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পত্তিবাচক হিসাবে সূত্রে আমরা যেটি বলেছি, যে সম্পত্তিটি আসবে সেই সম্পত্তিটি হবে ডেবিট, আর যে সম্পত্তিটি চলে যাবে সেটি হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি, চেয়ার ক্রয়ের মাধ্যমে আসবাবপত্র আসছে, আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে, আর চেয়ার নগদ টাকা চলে গেছে, কাজেই নগদ হিসাব হচ্ছে ক্রেডিট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সম্পত্তিবাচক হিসাবে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা আসি অব্যক্তিবাচক হিসাবে আরেকটি অংশ হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। আয় ব্যয়বাচক হিসাব, আয় ব্যয়বাচক হিসাব। এখানে আয় এবং ব্যয় দুইটি বিষয়। আমরা দুইটি বিষয় যদি বলি, একটি হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে ক্রয়, ক্রয় অর্থাৎ পণ্য ক্রয়, পণ্য দ্রব্য ক্রয়। আর আয়ের ক্ষেত্রে যদি আমরা বলি বিক্রয়, পণ্য দ্রব্য বিক্রয়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রয় হচ্ছে ব্যয়ের আইটেম, খরচের আইটেম, আর হচ্ছে বিক্রয় হচ্ছে আয়ের আইটেম। আমরা যদি দুটিই দেখি, ক্রয় করতে হলে আমাদের নগদ টাকার প্রয়োজন, বিক্রয় হলেও নগদ টাকা চলে আসে বিক্রয়ের সঙ্গে। ক্রয়ের সঙ্গেও নগদ যুক্ত, বিক্রয়ের সঙ্গেও আমরা নগদ চিন্তা করতে পারি। অবশ্য ব্যতিক্রমও হতে পারে, বাকিতেও হতে পারে, সেটি ভিন্ন বিষয়। আমরা নগদ চিন্তা করি, এখানে একটি বিষয় দেখাই। আয় ব্যয়বাচক হিসাবে বলা হয়েছে, ব্যয় যদি হয় ব্যয়, খরচ, ক্ষতি। আয় ব্যয়বাচক হিসাবে ব্যয়, খরচ, ক্ষতি ডেবিট হবে। আর আমরা ব্যয়, খরচ, ক্ষতি ডেবিট হবে। এর আরেকটি বিষয় আর হচ্ছে আয়। আয় ব্যয়বাচকে আয়, মুনাফা বা লাভও বলতে পারি, এটি ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে
আয় ব্যয়বাচক হিসাবে আয়ের একটি খাত, ব্যয়ের হচ্ছে আরেকটি খাত। আয় এবং ব্যয় উভয়ের সাথে আমরা সম্পত্তিবাচক হিসাবে সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ ব্যয়ের সঙ্গেও সম্পত্তি জড়িত, আয়ের সঙ্গেও সম্পত্তিবাচক হিসাব জড়িত। তাহলে আমরা এখানে ব্যয়ের ক্ষেত্রে যখন দেখব, ব্যয় খরচ ক্ষতি ডেবিট হবে, আয় মুনাফা লাভ ক্রেডিট হবে। আমরা এটিকে এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই, তাহলে অতি সহজে বিষয়টি ক্লিয়ার হতে পারবে, বুঝতে পারবে। একটি উদাহরণ দিয়ে আমি বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি কর্মচারীদের বেতন প্রদান 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কর্মচারীর প্রয়োজন রয়েছে। তাহলে সেই কর্মচারী রাখতে হলে নিশ্চয়ই তাদেরকে বেতন প্রদানেরও একটি বিষয় রয়েছে। বেতন ছাড়া কর্মচারী থাকবে না। তাহলে প্রতিষ্ঠানকে বেতন দিয়েই কর্মচারী রাখতে হবে। আর সেই বেতন প্রদান করতে হলে কি করতে হবে? বেতন হচ্ছে প্রতিষ্ঠানের খরচ, বেতন হচ্ছে প্রতিষ্ঠানের খরচ। তো বেতন দিতে গিয়ে প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে কি? নগদ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তাহলে বেতন হচ্ছে খরচের খাত, পাশাপাশি চলে যাচ্ছে কি? নগদ টাকা। আমরা সূত্র প্রয়োগ করেছি, আয় ব্যয়বাচক হিসেবে ব্যয়ের ক্ষেত্রে বলা হয়েছে ব্যয় খরচ ক্ষতি ডেবিট হবে। তাহলে বেতন হচ্ছে খরচ, কাজে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব আমরা ডেবিট করে ফেললাম। আর নগদ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে। যখনই কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে তখনই কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে। নগদ টাকা হচ্ছে সম্পত্তি, সম্পত্তিবাচকের সূত্রে আমরা বলেছি সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়। তাহলে এখানে নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। আমরা সংক্ষেপেও লিখতে পারি, ডিআরসিআর লিখেও লিখতে পারি, আমরা ডেবিট ক্রেডিট পূর্ণরূপেও লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বেতনটা হচ্ছে খরচ, খরচ ডেবিট, নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা হচ্ছে সম্পত্তি, সম্পত্তির সূত্রে আমরা বলেছি সম্পত্তি চলে গেলে ক্রেডিট। তাহলে এখানে চলে আসছে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন যদি বলা হয় ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বলবে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি মজুরি প্রদান করা হয় তাহলে নিশ্চয়ই তোমরা বলবে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এমনিভাবে আমরা যত খরচ করব খরচ ডেবিট হবে, নগদ টাকা ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তারপরের যে বিষয়টি আয়, একটি আয়ের এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, আয় বলতে আমরা বলেছি বিক্রয় আয়। যদি বলা হয় যে পণ্য বিক্রয় করে 20,000 টাকা পাওয়া গেল, পণ্য বিক্রয় করে 20,000 টাকা পাওয়া গেল, অর্থাৎ নগদে পণ্য বিক্রয় করা হলো। সংক্ষেপে এটাকে বলা হয় নগদে পণ্য বিক্রয় করা হলো। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয়টি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের আয়। তাহলে বিক্রয় যেহেতু আয়, মনে রাখতে হবে বিক্রয় হচ্ছে আয়ের খাত। আর এই যে টাকাটি সেটি হচ্ছে নগদ, অর্থাৎ একটি লেনদেনের দুইটি হিসাব খাত জড়িত থাকবে। যে দুইটি হিসাব খাতের মধ্যে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে কি? বিক্রয় আয়। এই লেনদেনে বিক্রয় আয়, নগদ টাকা, এটি হচ্ছে নগদ খাত। বিক্রয় হচ্ছে আয় খাত আর হচ্ছে নগদ খাত। এখানে আমরা দেখি সূত্র কি ছিল? আয়ের মধ্যে আমরা সূত্র লিখেছি আয় ক্রেডিট, আয় অলওয়েজ ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি করব? এখানে নগদ আছে, নগদ হচ্ছে সম্পত্তি, সম্পত্তির সূত্রে বলা হয়েছে সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। আমরা এখানে দেখতে পাই পণ্য বিক্রয় করলে নগদ আসে, অর্থাৎ বিক্রয় করে ব্যবসায়ী নগদ টাকা পেল। তাহলে নগদ টাকা আসলো, আমরা সূত্রই বলে দিচ্ছে আমাদের নগদ আসলে, সম্পত্তি আসলে, যে সম্পত্তি আসে সেটি ডেবিট হয়। তাহলে নগদান হিসাব আমরা ডেবিট করে ফেলতে পারি। আর বিক্রয় হচ্ছে আমাদের আয়ের খাত, কাজে বিক্রয় হিসাব ক্রেডিট করে ফেললাম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লক্ষ্য করো, সূত্রটা আমরা যদি বুঝি তাহলে সূত্রের প্রয়োগ আমরা কিন্তু অতি সহজে করতে পারি। সূত্র পারলে সূত্রের মধ্যে, সূত্রকে বলা হয় ফর্মা, অর্থাৎ একটি ফর্মা যদি তৈরি করা থাকে, একটি কাঠামো যদি তৈরি করা থাকে, তাহলে অতি সহজে আমরা সেই কাঠামোর মধ্যে সাচে, যেটাকে সাজ বলা হয়, সেই সাচের মাঝে আমরা যে তরল পদার্থ বা পদার্থ রাখবো, রেখে, যেমন আমরা যদি দেখি ইটের ভাটায় যদি দেখি, মানে ইট তৈরির ফর্মা, একটি বক্স তৈরি করা হয়, তার মধ্যে মাটি দিয়ে দিয়ে ইট তৈরি করা হয়, অর্থাৎ একটি ফর্মা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ইট প্রস্তুত করা যায় অতি সহজে। আমাদের ওই সূত্রটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ফর্মা। তাহলে এই স্ট্রাকচারটি যারা আমরা ভালো করে বুঝবো, তাদের আর কোনো চিন্তা করার প্রয়োজন পড়বে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় অনেক নিয়ে নিয়েছি। আমরা পরবর্তী ক্লাসে আধুনিক পদ্ধতিতে হিসাবের যে শ্রেণী বিভাগ, তার ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো দেখাবো। আজকে সনাতন পদ্ধতি দেখিয়েছি, তোমরা তোমাদের বইয়ে এই বিষয়গুলো নিয়ে আরেকটু স্টাডি করবে, ভালো করে পড়বে, তাহলে নিশ্চয়ই অতি সহজে তোমরা বিষয়গুলো বুঝতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মন্তলা মাধবপুর, হবিগঞ্জ, তোমাদের সবাইকে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।